আমরা একসঙ্গে ফসিবাদকে হটিয়েছি, আমরা একসঙ্গে রাজনীতি করব। জয় পরাজয় জনগণ নির্ধারণ করবে। ভোটের জন্য বা ভোটে জিতার জন্য তুমি আমার মাথায় বাড়ি দিও না, আমি তোমার মাথায় বাড়ি দেব না। এবং আমরা বিজয়ের পরে, আমরা নির্বাচনের পরে যেই বিজয়ী হই, আমরা একসঙ্গে চলবো। এই সমাজ আমি একা গড়তে পারবো না। এই সমাজ একা নষ্ট করা যায়, কিন্তু একা গড়া যায় না। কাজেই সেই জন্য আমি আদিত্যকে তখনই বলেছি যে আমরা একসঙ্গে থাকবো। আসলে কিন্তু এটা আমি বলার জন্য বলেছি বা করার জন্য করেছি তা কিন্তু না। এটা আমি মনের থেকেই বলেছি। যাই হোক, তারপরে আমরা দুইজনের সাথে দেখা হলো। তারপরে আমাদের বেগম খালেদা জিয়ার জন্য একটা দোয়া মাহফিল ছিল। সেখানে আদিব সেখানে একটা কবর জিয়ারত করে আসতেছিল। আদিবকে আমি ডেকে আমার মঞ্চে উঠিয়েছি। আমি সবার সামনে আদিবকে সালাম দিতে বলেছি যে, "তুমি সবার সাথে পরিচিত হও।" এই যে দেখেন, আমি কি চাই? আমি আদিবকে বলেছি, "প্রয়োজনে আমরা এক মঞ্চে বসে আমরা নির্বাচনী প্রচারণা করব।" আদিব সেটা জানে। এবং সেদিন ম্যাডামের প্রোগ্রামে তাকে আমি কথা বলতে সুযোগ দিয়েছি। সুযোগ বলতে আমি বলছি, "ভাই তুমি এখানে কথা বলো।" আমার মেন্টালিটিটা ঐরকম, ওইভাবেই চলছে। গত পরশুদিন যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমি সেটা ডিটেইলে আমি যাব না। আমি যেটুকু শুনেছি, ওই যে মাদ্রাসাটা সেটা আদিব যার বিরুদ্ধে কমপ্লেইন করেছে, তাদের নিজস্ব মাদ্রাসা। ওখানে একটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল। সেখানে সে মানে আ দিদার মোল্লা আমাকে যেটা বলেছে বা ওর রিপ্লাইতে যেটা বলেছে, দিদার মোল্লা বলেছে সে সেখানে চিফ গেস্ট ছিল। যাই হোক, যে কারণেই হোক, আদিব যেহেতু একজন প্রার্থী, আদিব সেখান দিয়ে যাবে। আর আমরা প্রার্থী হিসাবে আমিও যদি সেই জায়গা দিয়ে যেতাম, আমিও ওখানে যেতাম। গিয়ে সালাম দেওয়ার চেষ্টা করতাম। এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক। এটা অনেক সুন্দর। এবং রাজনীতি এবং গণতন্ত্র এটাই ধারা, এটাই সৌন্দর্য। তো সেখানে আদিব গিয়েছে। যাওয়ার পরে সেখানে হয়তো আদিবের সাথে যারা ছিল বা ওদের সাথে যারা ছিল তাদের সাথে হট্টগোল হয়েছে, কথাবার্তা হয়েছে। আমি যেটা শুনেছি আমি সেই কথাটা বলেছি। তারপরে ওখানে যখন আদিব সেখানে ঢুকেছে, তখন নাকি দিদার মোল্লা সেখানে উপস্থিত ছিল না। সে হয়তো বাথরুমে ছিল বা অন্য জায়গায় ছিল। তো যাই হোক, ওটা কোনো ব্যাপার করে না। কে কোথায় ছিল না ছিল। ঘটনাটা কেন ঘটলো সেটা হলো ম্যাটার করে। পরে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো। আমি যখন এক সাংবাদিক আমাকে ফোন দিল, তখন আমি সাংবাদিকের ফোন পেয়ে আমি আদিবকে ফোন দিয়েছি। আদিব হয়তো তখন ব্যস্ত ছিলেন। ২-৩ বার ফোনের পরে আদিব ফোন ধরেছে। তাই আমি বললাম, "আদিব ভাইয়া কি হয়েছে?" তখন বলল যে, "আপনাদের দিদার মোল্লা আমাদেরকে এই নির্যাতন নিপীড়ন করেছে এবং এই ঘটনা ঘটেছে।" তখন আমি বললাম, "আমি দেখতেছি, আমি এখানে আসবো। আমি আসতেছি।" তখন আদিব বলল, "ভাই ঠিক আছে, আমি ওদের একটু ব্যবস্থা করি, তারপর দেখি হসপিটালে নিতে হবে।" আমি বললাম, "হসপিটালে নিতে হবে, হসপিটালে আসবো। কোন সমস্যা নেই।" যাই হোক, আদিবের সাথে আমার এই কথাগুলো হয়েছে। আমি চেষ্টা করেছি যে ঘটনাটা তাৎক্ষণিকভাবে যাতে যেটাই হয়েছে, কারণ ওখানে কি ডুমনিতে কি ঘটনা ঘটেছে সেটা তো আমার জানার কথা না। আজকে আদিব অন্য জায়গায় আছে, অন্য একটা জায়গায় কি ঘটনা ঘটেছে জানার কথা না। কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি বা চেষ্টা করব যাতে কোন ঘটনা না ঘটে। এই ধরনের কোন ঘটনা না ঘটে। কারণ আমরা তো একসঙ্গে সহাবস্থান থেকে আমরা কাজ করে যাচ্ছি। তো যাই হোক, তার পরবর্তীতে আদিব দেখলাম একটা সংবাদ সম্মেলন করেছে। ওকে ফাইন, আদিব একটা ঘটনা ঘটে সংবাদ সম্মেলন করবে, সেটা আমার কোনো আপত্তি নাই। আমি সেখানে সাথে কিন্তু আমার ওই কর্মীকে আমি সেখানে শোকজ করেছি এবং ২৪ ঘন্টা টাইম দিয়েছি যে ২৪ ঘন্টার মধ্যে সে শোকজের জবাব দিবা। তো শোকজে সে জবাব দিয়েছে। জবাব যাই হয়েছে, জবাব একটা কর্মী যখন একটা ঘটনা যখন ঘটে তখন সবাই কিন্তু নিজের পক্ষে কথা বলে। আদিবের পক্ষে কথা বলবে, আমার কর্মী ও নিজের পক্ষে। কেউ অপরাধ কেউ স্বীকার করতে চায় না। অপরাধ কেউ স্বীকার করতে চাবে না। এটাই স্বাভাবিক। এটা করা স্বাভাবিক। আত্মপক্ষ সমর্থন করবে, স্বাভাবিক। জি। আত্মপক্ষ সমর্থন করবে। তারপরে আমি দেখলাম যে অ্যাকচুয়ালি আমি যেটা চাচ্ছি বা আমরা যেটা চাচ্ছি সেই জায়গা থেকে পরিস্থিতিটা অন্যদিকে যাচ্ছে। অন্যদিকে বলতে যে আমরা যে একসঙ্গে সহনশীল অবস্থায় থেকে আমরা সহাবস্থান করতে চাচ্ছি এবং রাজনীতির মাঠে যদি এইটুক সমস্যা হয় আর সেখানে যদি আদিব উপস্থিত না থাকতো তাহলে ব্যাপারটা আমি একভাবে চিন্তা করতাম। আর যেহেতু একজন প্রার্থী সেখানে নিজে উপস্থিত, তার সম্মানার্থে আমি সাথে যে কোনোভাবে এইভাবেও ঘটনাগুলো ঘটতে পারবে না। কিন্তু একজন প্রার্থীর একটা সম্মান আছে। আমি তাকে আ ডেকে এনে আপনি চিন্তা করতে পারবেন না একজন রাজনৈতিক কর্মীকে যা বলা দরকার, যা করা দরকার সেটা আমি করেছি। পাশাপাশি সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। এবং এটা আমি আজকে না, এটার ফাঁকে আরেকটু কথা বলতে হবে আমাকে। এটা আমি করেছি এবং আমি কিন্তু সাথে আমার পার্টির সাথে কথা বলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছি। আমি চাই না ১ জন বা ২ জন কর্মীর জন্য আমাদের যে সৌহার্দ্যপূর্ণ যে পরিবেশটা আছে, সৌহার্দ্যপূর্ণ যে সম্পর্কটা আছে সেটা কোনোভাবে নষ্ট হোক। আমরা আবারও কথাটা মূল্য করতে চাই, যেহেতু একসঙ্গে একটা ফেসিবাদের পতন ঘটিয়েছি, একসঙ্গে রাষ্ট্র ইনশাআল্লাহ আমরা মেরামত করতে পারবো, রাষ্ট্র পরিবর্তিত করতে পারবো। পরে আদিবকে আবার আমি ফোন দিলাম। ফোন দেওয়ার পরে আদিব আমাকে বলল যে, "ভাই
আপনার এখানে আপনার প্রোগ্রাম দিয়েছেন, এখান থেকে তো আমি প্রোগ্রাম করবো ওই 6 নম্বর সেক্টরে ঈদগাহ মাঠ থেকে, ওখানে আসর নামাজ পড়ে আমি ওখান থেকে প্রোগ্রাম করবো। আমি বললাম তুমি প্রোগ্রাম করো, কোনো অসুবিধা না, আমি নিজে থেকে তোমার সাথে তোমার প্রোগ্রাম আমি করব। এবং ওখানে কিন্তু যেহেতু বেনুটা এই জায়গায়, আমি ওখানে একটা প্রস্তুতি সভা দিয়েছি। আর প্রস্তুতি সভা এখানে কর্মীরা আসবে না, নেতারা আসবে। আদিবের সাথে আমার এই কথাগুলো হয়েছে। তো যাই হোক, যেটাই হয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমি আমার কর্মীকে আমি বহিষ্কার করেছি, এবং আমি আশা করি এবং আমি বিশ্বাস করি যে এই ঘটনাগুলো কোনোভাবে ঘটতে দেওয়া যাবে না। পরশুদিন যখন আদিব সেখান থেকে মিছিল করে আমি একদম গেটে দাঁড়িয়েছিলাম। তো পরে ওই মসজিদে কিন্তু আদিব নামাজ পড়েছে, নামাজ পড়ে আদিব ওখান থেকে চলে গিয়েছে। যদি আমি আদিবকে দেখিনি, আমাকে একজন বলল ভাই আদিব ভাই যাচ্ছে এখান দিয়ে। তাহলে আমি দৌড়ে আবার আসছি আদিবকে দেখার জন্য বা কথা বলার জন্য। আদিবকে আমি পাইনি, ও রাস্তায় মেইন রোডে চলে আসছে। আমি তখন ওই গেটে দাঁড়ায় দেখলাম যে অন্য কেউ আছে কিনা, দেখলাম যে যাই হোক এটা হলো। তো আমি যে রিস্কটা নিব, আজকেও কিন্তু আদিবের সাথে আমার দেখা হয়েছে। তো আদিবের সাথে আমার দেখা হওয়ার পরে আমার ভালো লেগেছে। আদিবকে আমি গ্লাস খুলে যখন হাই দিলাম, আদিব আমার সাইডে, আমি বাম পাশে বসা ছিলাম, ও আমার পাশে আসতেছিল। বাই দিস টাইম আমি নেমে ওর সাথে গিয়ে আবার কথা বলেছি, কোলাকুলি করেছি। এই ওদের সমর্থকদের ভিতরে আমার সাথে কোনো সমর্থক ছিল না। এটাই তো রাজনীতি হওয়া উচিত। এই পরিবেশে তো আমাদের থাকা উচিত। এই পরিবেশের জন্য তো আমাদের যুদ্ধ, এত কিছু। আপনি যে কথাটা বলতে চাচ্ছেন যে আপনি আপনার কর্মীকে নির্বাচনের সময় বহিষ্কার করেছেন। আমি তার চেয়ে বড় কিছু করতে পারি। কারণ সবার আগে আমার রাজনীতি, মানে রাজনীতির মাঠ, সবার আগে হলো আমাদের সম্পর্ক, সবার আগে হলো আমরা একটা ভালো পরিবেশে, ভালো পরিস্থিতি, আমরা সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই। আপনি একা রাজনীতি করলে দেশের কি হবে? আমি একা রাজনীতি করলে দেশের কি হবে? আমি তো একটা কথা বলেছি, আদিবকে আমি বলেছি, আমি যদি ইনশাআল্লাহ নির্বাচিত হই জনগণের ভোটে, আমি আজকে তোমার সাথে আছি, কালকেও তোমার সাথে থাকবো, পরশুদিনও তোমার সাথে থাকবো। থেকে আমরা একসঙ্গে, শুধু আদিব না, আমরা যারা এখানে যারা ক্রিয়াশীল যে রাজনৈতিক সংগঠনগুলো আছে, পজিটিভ, যারা ভালো রাজনীতি করে, অপরাধীদেরকে না, যারা পজিটিভ রাজনীতি করে এবং ভালো মানুষগুলো নিয়ে আমরা সবাই মিলে এই সমাজটাকে পরিবর্তন করার জন্য সবার সহযোগিতা নিয়ে আমি কাজ করে যাব, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্বাচিত করে। খুবই এবং পরিষ্কার আজকে এই বক্তব্য। মঞ্চ থেকে আদিবকে বলবো, বা আজকে কিন্তু আদিবের সাথে দেখা হয়েছে এবং রনির সাথে আমার দেখা হয়েছে। আমার দুইজনের সাথে আমার কথা হয়েছে একই জায়গায়, সেম হয়তো আপনার 5টা গজ ডিসটেন্সে দেখা হয়েছে। আমি কিন্তু দুইজনের সাথে কথা বলেছি, ওরা দুইজন আমার সাথে কথা বলেছে স্বাভাবিক কারণে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। দেখেন, প্রথমত বিষয়টি হচ্ছে জাহাঙ্গীর ভাইয়ের সাথে আমার প্রথম সাক্ষাতের পর উনি যে অ্যাপিয়ারেন্স শো করেছেন, যে এটা কার্টেসি শো করেছেন, সেটি খুবই প্রত্যাশিত ছিল এবং সেটি খুবই সৌহার্দ্যপূর্ণ ছিল। কিন্তু একই সাথে দেখেন, সেই জিনিসটি আমরা দেখেছি, বিশেষ করে তার যারা নেতাকর্মীরা ছিল, ঢাকা 18 আসনের ছাত্রদল, যুবদল কিংবা অন্যান্য দলের নেতাকর্মীরা, ঠিক আছে? তারা সেটি খুব উৎসাহ নিয়ে প্রচার প্রচারণা করেছে। আবার একই সাথে আমার মনে আছে বেশ অনেক জায়গায় আমার বিভিন্ন বিএনপি নেতৃবৃন্দের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। তাদের সাথে আমার প্রায় হাই হ্যালো হইতো। আজকেও প্রায় মনে হয় অন্তত আমি যেহেতু কয়েকটা জায়গায় জনসংযোগ করেছি, ২-৩ জায়গারই আমার প্রায় জেলা, মানে সরি, থানা আহ্বায়ক পর্যায়ের ২-১ জনের সাথে সাক্ষাৎ হয়েছিল। তো দেখেন, উনার সাথে এই যে একটা সম্পর্ক যেটা উনি পাবলিকলি করলেন এবং পরবর্তীতে আমরা যেটি দেখলাম, ওনাদের নেতাকর্মীরাও সেটা খুব উচ্ছ্বাসের সাথে প্রচারণা করলো। কিন্তু তার ২ দিন পরেই তিনি কিন্তু ধরেন দিদার মোল্লা, তিনি একটি ওয়ার্ডের পুরো সভাপতি, মানে একটা ওয়ার্ড সভাপতি। আমি তার প্রোফাইলে দেখেছি তিনি সম্ভবত ছাত্র দলের মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তার মানে তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করেন। সেখানে ঘটনাটি যেটি হইছে, আমি যদি বর্ণনা করি যে আপনার, আমরা এখানে জাস্ট আমরা হেঁটে গণসংযোগ করতেছিলাম। পাশে একটি মাদ্রাসা, ওখানে অনুষ্ঠান হতেছিল। তো আমাদের বলল যে আপনি একটু জাস্ট সালাম জানান। স্বাভাবিকভাবে যেকোনো অনুষ্ঠান হলে তো ধরেন এখন আমরা যেকোনো জায়গায় সালাম জানাই। ন্যূনতম সালামটা জানাই আরকি এটলিস্ট। তা আমি জাস্ট সালামটা জানালাম মাত্র। এর মধ্যে উনি একেবারে বেশি না ৫-৭ জন নিয়ে দৌড়ে আসলেন। এসে সরাসরি টেবিলটাকে, মানে এটার কি বলে? মানে এটা হচ্ছে ওভারটেক করে, মানে লাফ দিয়ে এসে আমার পাশের যে ছিলেন, সম্ভবত মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন, তাকে সরাসরি এসে একেবারে হিট করল। মানে আমার এই ইমেজটা যদি ভাসে, মানে এটা হচ্ছে যে দেখেন, আমি ২০০০, আমার রাজনীতি হয়তো খুব বেশি দিনের না, কিন্তু ২০১৮ সাল থেকে আন্দোলন সংগ্রামের সাথে জড়িত, স্নাতক শেষ হওয়ার শেষের দিক থেকে। এই মুহূর্তে আমি প্রায় এই ৮ বছর আমি প্রায় ছাত্রলীগের দ্বারা ১২ বার নির্যাতনের শিকার হয়েছি, ১২ বার হামলার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু করে
বগুড়ায় আমরা 2019 সালে প্রোগ্রাম করতে গেছিলাম ডাকসুর বিপি, তখন আমি ছাত্র অধিকার পরিষদের দায়িত্বে ছিলাম। সেখানে ছাত্রলীগের হামলা হয়েছিল দেখেছি নিজে, মানে অনেকবার হামলার। আমাদের ছাত্র দিবসে প্রতিষ্ঠা বার্ষিকীতে হামলার শিকার হয়েছি। ডাকসুতে হামলায় সরাসরি আমাকে পিটিয়ে আমার কিডনি ড্যামেজ করেছে। কিডনি ডায়ালিসিস করতে হয়েছিল প্রায় আমার 4 বারের মতন। কিডনি ট্রান্সপ্লান্ট করার কথা ছিল। বাবা-মা সিদ্ধান্ত নিয়েছিলেন যে কে কিডনি দান করবেন। মানে এই জিনিসগুলা কিন্তু ছাত্রলীগের নির্যাতনের ধারা কিন্তু হামলার ধারা আপনার হচ্ছে ইয়ে। তা আমি দেখলাম একেবারে সেইম প্যাটার্ন। মানে একটা তো ন্যূনতম সৌজন্য থাকে যে ভাই আপনি বক্তব্য থাকতে পারে যে ভাই আপনি আসছেন, এখানে প্রধান অতিথি আমি ছিলাম। আমি কিন্তু ১ম বার যাওয়ার সময় আমি আমার কর্মীকে জিজ্ঞেস করছিলাম, "এখানে যে প্রোগ্রামটা আছে এটা কি কি করা যায় আরকি?" তো বলল যে, "এখানে সম্ভবত প্রধান অতিথি বিএনপির এক ভাই। এখন আমাদের এখানে যাওয়া ঠিক হবে কিনা বুঝতেছি না।" পরবর্তীতে বা আবার তারাই বলল যে, "ঠিক আছে একটু সালাম জানাই। বিএনপি একই সাথে তো জাহাঙ্গীর ভাইয়ের সাথে আপনার সৌহার্দ্য সম্পর্ক।" তো উনি হয়তো ওই মোমেন্টে অনুপস্থিত ছিল। কিন্তু উনি ঢুকেই উনি এসে কিন্তু বলতে পারত যে, "আরিফ ভাই আপনি প্রার্থী, আপনি আমার এলাকায় আসছেন।" আমি দেখেন উনার এলাকায় কিন্তু অতিথি এক ধরনের। মানে উনার ওই প্রতিষ্ঠানের সাথেই সম্ভবত উনার বাসা বা কি। কিন্তু উনার অ্যাটিটিউডটা মানে এভাবে উনি শো করলেন এবং এসেই ১ম এ হিট করলেন। মানে কোন কথা নেই। আবার আপনি যদি আরেকটা জিনিস চিন্তা করেন যে একটা অনুষ্ঠান চলতেছে। মানে ওখানে ছাত্রছাত্রীরা ছিল, বেশ কয়েক হাজার শিক্ষক ছিলেন। একটা ভরা মজলিসে মানে এরকম আচরণ, মানে একেবারে কোন ধরনের উস্কানি ছাড়া, ন্যূনতম কোনো উস্কানি নাই। আমি জাস্ট মাইকটা নিয়ে মাত্র সালাম দিলাম। এইটা যেটা হচ্ছে যে তাহলে জাহাঙ্গীর ভাই যে জিনিসটা শো করলেন, সেটা কি তার নেতাকর্মীরা আসলে কি আ মন থেকে মেনে নিতে পারেনি? এটি একটা প্রশ্ন। ২ নম্বর প্রশ্নটা হচ্ছে যে ঢাকা ১৮ আসনের নেতাকর্মীরা আসলে কি, আমি দেখলাম গতকালকে এখানে বিএনপির চেয়ারম্যান আসছেন জনাব তারেক রহমান, রাত প্রায় গভীর রাতে, সময় ৭ টায় ছিল, যদিও তার আসতে অনেক রাত হইছে, তারপরে অনেক নেতাকর্মীরা তাদের জন্য ওয়েট করতেছিলেন। তাকে ধানের শীষ তুলে দিলেন। আমরা সাধারণত জানি যে যেকোনো আসনে যখন নির্বাচন হয়, ওই আসনের প্রার্থীর সিদ্ধান্তটাই সর্বোচ্চ থাকে। পুরো সাংগঠনিক প্রক্রিয়া তার নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তাহলে কি তার তৃণমূল কি জাহাঙ্গীর ভাইয়ের নিয়ন্ত্রণে নেই? এটি কিন্তু একটা প্রশ্ন রয়ে যায়। কারণ তিনি আ না তার নেতাকর্মীদেরকে আ আ ধরেন প্রতিদ্বন্দ্বীদেরকে খুব আন্তরিকতা দেখাতে চাচ্ছেন। কিন্তু ধরেন তারপরের দিনই সরাসরি আমার সাথে উনার যে কোলাকুলি হইছে, এটা সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল কিন্তু হইছিল। কিন্তু জনাব আরিফুল ইসলাম, আমি একটু যদি এখানে একটু যুক্ত করি, মানে জনাব জাহাঙ্গীর হোসেন যে এই মানে যে পদক্ষেপ নিলেন, দলীয় যে সিদ্ধান্ত তিনি দিলেন, মানে সেটি তো তার নিয়ন্ত্রণ কতটা আছে সেটা তো পরিষ্কার করে আসলে। এবং না, আপনি না, যেটি এখানে বলছিলেন যে নিয়ন্ত্রণ একটা বিষয় আমি বলি। একটা বিষয় হচ্ছে যে আন্তরিকতা আছে, সেটা নিয়ে আমি প্রশ্ন তুলিনি। তবে দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে আমার যেহেতু আমি একই সাথে জাতীয় নাগরিক পার্টির আ রাজনৈতিক লিয়াজু প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। ঘটনা ঘটার পরে কিন্তু আমার সাথে আমার সালাউদ্দিন ভাই সহ বেশ কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দের সাথে কথা হয়েছে। হুম, সালাউদ্দিন ভাই ৪:৩০ বাজে আমাকে ফোন দিয়ে বলছিল যে, "আদিব, এট এ টাইমে হচ্ছে যেহেতু একটা ঘটনা ঘটছে, এটা দুঃখজনক। আমরা ইনস্ট্যান্ট ব্যবস্থা নিচ্ছি।" এর ফলে জাহাঙ্গীর ভাইয়েরও আন্তরিকতা ছিল। কারণ আমরা দেখি সাধারণত এই ধরনের নেতা বা ইলেকশনের সময় বরঞ্চ যারা অপরাধ করে তাদের বহিষ্কারের দেশে উঠায় ফেলে। ইতিমধ্যে বিএনপির আমরা যথেষ্ট পরিমাণ ১০-১৫ জন নেতাদেরকে দেখছি বহিষ্কারের দেশে উঠিয়েছে। সে জায়গায় বহিষ্কার করেছে, এটি পদক্ষেপ ভালো। তা আমি যেটি বলতেছিলাম যে এটি শুধু জাহাঙ্গীর ভাই না, এটি বিএনপির হাইকমান্ড থেকে অন্যরাও কিন্তু ইনস্ট্যান্ট পদক্ষেপ নেওয়ার বিষয় নিয়েছে, সেটি ইতিবাচক। কিন্তু আমার প্রশ্ন যেটা যে দেখেন, আ আ দিদার মোল্লা ঘটনা ঘটিয়েছে, আ আপনি হচ্ছে ব্যবস্থা নিয়েছেন। গতকালকে ধরেন ডোবাদিয়া আমাদের হচ্ছে আ আ জোটের আমাদের নারী কর্মীরা তারা হচ্ছে আমার ক্যাম্পেইন করতে গেছিলেন। আমাদের মায়েরা। তাদের ঠিক পিছনে এট এ টাইমে ছাত্রদল করে কিনা আমি জানি না। বেশ অনেকগুলো ছেলেপেলে এসে ধানের মানে একটা হচ্ছে যে ধরেন ক্যাম্পেইন, পাশাপাশি ২ টা ক্যাম্পেইন হচ্ছে, ক্রস করতেছে, সালাম বিনিময় করে চলে যায়। মানে ইচ্ছাকৃতভাবে শুধুমাত্র নারীদেরা যেই বাসায় হচ্ছে মিটিং করতেছিল, সে বাসার সামনে থেকে আপনার হচ্ছে স্লোগান দিয়ে একটা ভীত সন্ত্রস্ত পরিবেশ, পুরা হামলার মতন পরিস্থিতি এক ধরনের তৈরি করা। আবার একই সাথে তারা যখন বের হয়ে যাচ্ছে তাদের পিছনে আপনার হচ্ছে ধানের শেষে স্লোগান দেওয়া। ধানের শেষে তো স্লোগান সে দিতেই পারে ইলেকশনের সময়।